ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 শহরে 144 ধারা কারফিউ জারি হয়েছে। 2 সুভাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। 3 রঞ্জন সরকার তার পুরনো ক্লাবের হয়ে খেলেছে 15 বছর। 4 বুকুর বয়স 6 বছর। 5 যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। 6 ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। 7 তার কড়ি গাছে কুড়ি হলো লক্ষ্মী। 8 শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতার। 9 ক্রিয়ার কালের প্রধান ভাগ হলো 3টে। 10 শহীদ দিবস কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। 11 মানসী ফাঁদ পাচ্ছে এই বাক্যের ক্রিয়ার কালটি হচ্ছে ঘটমান বর্তমান। 12 স্টেশন থেকে স্টেশন, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম। 13 নুন আনতে পান্তা ফুরায় প্রবাদটির অর্থ হলো দারিদ্র্যের অসহনীয় অবস্থা। 2-1 দিয়েছে, 2-এর 1 নম্বরের 2-1 বলেছে রিক্সা থেকে কারা নামলেন। আচ্ছা, যেহেতু 1 নাম্বার আছে এতটা লেখার দরকার নেই, লিখবে রিক্সা থেকে নামলেন দুজন মোটাসোটা মহিলা, যারা ছিলেন বুকুর মার ছেনুমাসি এবং বেনুমাসি, আর যাদের সঙ্গে ছিল বুকুর সমবয়সী একটি ছেলে ডাম্বল। 2 দিয়েছে শুভার বড় বোনেদের নাম কি? এই যে শুভার দুটি বড় বোনের নাম কি? শুভার দুটো বড় বোনের নাম সুকেশিনী আর সুহাসিনী। 2-3 দিয়েছে ফুটবল মাঠে কোন দিন বার পূজা অনুষ্ঠিত হয়? ফুটবল মাঠে পয়লা বৈশাখের দিন বার পূজা অনুষ্ঠিত হয়। 2-4 আদাব গল্পে হঠাৎ বজ্রপাতের মতো কি নেমে এলো? আদাব গল্পে হঠাৎ বজ্রপাতের মতো দাঙ্গা নেমে এলো। 2-5 দিয়েছে ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? লিখবে ডিঙিটি জলশিরি নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে। 2-6 দিয়েছে উঠোনেতে কি কি শুকোচ্ছে? উঠোনেতে কি কি শুকোচ্ছে? উঠোনে মটর ডাল, মুসুর ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা এবং মরিচ রোদে শুকোচ্ছে। 2-7 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। 2-8 কাঁচা শব্দটি 4টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। কাঁচা একটা হচ্ছে অস্থায়ী, গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জল কাদায় পিছল হয়ে আছে। 2 কাঁচা মানে তরুণ, কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না। আরেকটা হচ্ছে কাঁচা স্বাভাবিক উৎপন্ন দ্রব্য, কাঁচামাল আমদানি রপ্তানির জন্য জাতীয় সড়কটি ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে অসম্পূর্ণ, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল। এছাড়া আছে কাঁচা মানে ভুল, বা কাঁচা মানে নিম্ন মান, বা কাঁচা মানে খসড়া। 2-9 দিয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে হচ্ছে লোকটির হৃদয়। 2-10 দিয়েছে চলিয়া থেকে চইল্যা আর বলিয়া থেকে বইল্যা, বলেছে এগুলি কিসের উদাহরণ? এই যে বলিয়া থেকে বইল্যা, এগুলো হচ্ছে অভিষ্ট করিয়া থেকে কইরা, আর ওই যেটা দিয়েছে চলিয়া থেকে চইলা, এগুলো হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। 2-11 দিয়েছে গেয়যোগী ভিক পায় না প্রবাদটি বাক্যে ব্যবহার করো। গেয়যোগী ভিক পায় না অর্থ হচ্ছে অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। আর এটাকে বাক্যে লিখবে যে ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে, একেই বলে গেয়যোগী ভিক পায় না। 2-12 দিয়েছে অন্ত্যেস্তশ্রুতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। অন্ত্যেস্তশ্রুতি কাকে বলে? উদাহরণ দেয় বাংলায় দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে তাদের মধ্যে ব্যঞ্জনধ্বনির অভাবের কারণে উচ্চারণের যে আড়ষ্টতা অনুভূত হয় তা কাটানোর জন্য অন্ত্যেস্ত এই অর্ধস্ফুট ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তাকে অন্ত্যেস্তশ্রুতি বলা হয়। যেমন লাঠিয়াল থেকে লাঠিয়াল, দেয়াল থেকে দেয়াল, আ থেকে ছায়া ইত্যাদি। 2-13 দিয়েছে পুরাঘটিত বর্তমানকালের একটি উদাহরণ দাও। আচ্ছা, পুরাঘটিত বর্তমানকাল কাকে বলে? যে কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল বর্তমান, তাকে পুরাঘটিত বর্তমান বলা হয়ে থাকে।
সাধু ভাষায় এরূপ হয় মূলত করিয়াছি করিয়াছে এগুলো, আর চলিত ভাষায় করেছি করেছে এগুলো। যেমন আমি সকালে ভাত খেয়েছি। 2-14 দিয়েছে রাজপুত্র অজয়ের বোনের নাম কি? রাজপুত্র অজয়ের বোনের নাম হচ্ছে ইন্দুলেখা। 2-15 সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানি রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি যাই নিয়ে, এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান, এখন এ জিনিস আর মেলে না। তাহলে আমাদের এখানে দিয়েছে সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? কাঁসার একখানা রেকাবি বিক্রি করেছিল সর্বজয়া। 2-16 দিয়েছে অপুদের গ্রামে কোন যাত্রাদল এসেছে? নীলমণি হাজরা যাত্রাদল এসেছে। 3-এর দাগে আসি। 3-এর এগুলো হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বরে। 3-এর 1-এ দিয়েছে শালমাহিনার হিসাব তো নেই, শালমাহিনার হিসাব নেই কেন? এটা দিয়েছে মাসি পিসি গল্পে। এই যে প্রশ্নোক্ত অংশটি কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। শাল অর্থাৎ বছর আর মাহিনা অর্থাৎ মাসের কথা আলোচ্য অংশে বোঝানো হয়েছে। আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ হলেন মাসি পিসিরা। বলা ভালো যে তারা দিন আনা দিন খাওয়া শ্রেণীর মানুষ। সারা বছরই তাদের একই জীবনাচরণ। প্রতিদিনই রাত থাকতে থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম। তাই সাল মাস হিসাব করে তাদের দিন কাটে না। বছর বা মাসের প্রতিটা দিনই তাদের কাছে সমান রূপে দেখা দেয়। এই কারণেই কবি বলেছেন যে মাসি পিসিরা শালমাহিনার হিসাব করে না। 3-এর 2-তে দিয়েছে লোকটি জানলই না কবিতায় হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন আর কেন বলেছেন? কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটা জানলই না কবিতাটির মধ্যে এক হৃদয়হীন অর্থসর্বস্ব মানুষের কথা তুলে ধরেছেন। লোকটির সঞ্চিত সম্পদ রক্ষা করতে করতে যে সমস্ত জীবন চলে গেল সেই প্রসঙ্গে কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো হৃদয়। কেন ব্যবহার করেছেন? কারণ। কিন্তু কবিতায় বর্ণিত লোকটি সেই হৃদয়ের উপস্থিতি তথা গুরুত্বের কথা অনুধাবনই করতে পারল না। সারা জীবনকালই সে ছুটে চলল ধনসম্পদ সঞ্চয় করার জন্য। সঞ্চিত ধনসম্পদ আগলে রাখতে রাখতেই তার জীবনকাল অতিবাহিত হয়ে গেল। মৃত্যু উপস্থিত হলো। এই কারণেই কবি হায় হায় শব্দদ্বয় ব্যবহার করেছেন। 3-এর 3 দিয়েছে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। উক্তিটির তাৎপর্য লেখো। কবি ল্যাংস্টন হিউজের রচিত স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত। বীজ হলো একটি সত্তা। স্বাধীনতা বোধ তেমনই এক সত্তা যা বীজাকারে মানব হৃদয়ের অন্দরে নিহিত থাকে। জন্মগ্রহণ করেই মানুষ এক প্রকার স্বাধীনতা অর্জন করে। কিন্তু পিতামাতা যদি পরাধীন দেশের নাগরিক হয় তবে জন্মলাভ করেই পরাধীনতা তার উপর আপনি অর্পিত হয়। পরাধীন মানুষ যতই নির্যাতিত হোক তার অন্তরে কিন্তু স্বাধীনতার বীজটি লালিত হতে থাকে হৃদয়ের রসে জারিত হয়ে। বীজ যেমন উপযুক্ত উপাদান পেলে অঙ্কুরিত হয়, তেমনি স্বাধীনতাও বীজ প্রবাহ স্বরূপ উপযুক্ত ইন্ধন পেলে বোধের প্রসার ঘটায়। কখনো কখনো এই বোধ উন্মাদনার আকার নিয়ে বিস্ফোরণের মতো ফেটে পড়ে। তখনই স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কৃত হয়। 4-এর দাগে আসি। 4-এর 1-এ দিয়েছে ডাস্টবিনের দুই পাশে দুইটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। আচ্ছা, এখানেও এগুলো 1 নম্বরে মানে একটা করতে হবে। 4-এর দাগেও থেকে একটা করতে হবে। এগুলো 4 নাম্বার করে। আচ্ছা, যদিও 4 নাম্বার দিয়েছে, শুধু বলেছে প্রাণী দুটির পরিচয় দাও, তাহলে লিখবে সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে বর্ণিত উদ্ধৃত অংশে দুটি প্রাণী বলতে একজন নাওয়ের মাঝি, একজন সুতামজুরকে বোঝানো হয়েছে। 4-এর 2-এ দিয়েছে ও কি কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে বর্ণিত কাণ্ডটি করেছে বুকুরি বয়সী একটি ছেলে ডাম্বল। সে তার মা ও মাসির সঙ্গে বুকুদের বাড়িতে বেড়াতে এসেছিল। এবার কি করেছে? ডাম্বল বুকুর সেজ কাকার
তালাবন্ধ বইয়ের আলমারির পাল্লা ধরে এমন টান দিয়েছিল যে চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেই খুলে বেরিয়ে এসেছিল। তারপর সে কিছু বই বের করে বইতে ছবি না থাকায় সেগুলো মাটিতে ছড়িয়ে ফেলে রেখে দিয়েছিল। 4-3 দিয়েছে প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে। কার কাছে কেন ফোন আসে? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় পরাজয় গল্পের নায়ক চরিত্র রঞ্জনের কাছে ফোন আসে। কেন আসে? রঞ্জনদের ক্লাবে পয়লা বৈশাখে বারপুজোর অনুষ্ঠানে রঞ্জন যেন উপস্থিত থাকে সেই অনুরোধ জানিয়ে ক্লাবের পক্ষ থেকে ফোন আসে। 5 দিয়েছে, এটা একটা লিখতে হবে 3 নম্বরে। 5-এর 1 দিয়েছে, বলেছে এটা পথের পাঁচালী থেকে। 5-এর দুটো প্রশ্নই। একে বলেছে তোরা নাকি গা ছেড়ে চলে যাবি, কে কাকে কথা বলেছে, কেনই বা এরকম প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে কে কাকে কথাটা বলেছে? এখানে রানী অপুকে এই কথাটা বলেছে। কেনই বা এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে যে রানীর চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল কেন, আর রানী কেন অপুকে কথা বলেছে যে তোরা নাকি গা ছেড়ে চলে যাবি, একই উত্তর। এই যে খুড়িমার কাছ থেকে রানী শুনেছে যে অপুরা নিশ্চিন্তপুর ত্যাগ করে চলে যাচ্ছে। অপুকে রানী খুব স্নেহ করত। অপু সেখানে থাকবে না সেটা সে কল্পনাও করতে পারে না। কেমন এক গভীর বেদনা রানীকে ব্যথাতুর করে তোলে। তাই অপুরা চলে যাবে শুনে রানীর চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল এবং সে সত্যতা যাচাই করবার জন্য অপুকে এই প্রশ্নটি করেছিল। 5-এর 2 বলেছে অপু দিদির কাছে 2 পয়সা চেয়েছিল কেন, আর দুর্গা কবে সেই পয়সা অপুকে দেয় আর কেন দেয়। অপু দিদির কাছে 2 পয়সা চেয়েছিল কেন? বৈষ্ণবদের বাগানে লিচু পাড়া হয়েছিল, 1 পয়সায় 6টি করে বিক্রি করা হচ্ছিল। সতু এবং সাধন লিচু কিনে খেয়েছে, তা দেখে শিশু অপুরও লিচু খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু তার কাছে পয়সা ছিল না, তাই সে লিচু কেনার উদ্দেশ্যে দিদির কাছে 2 পয়সা চেয়েছিল। আর দুর্গা অপুকে কখন এই 2 পয়সা দিয়েছিল? একদিন অপু লিচু কিনবে বলে দুর্গার কাছে 2 পয়সা দিয়েছিল। দুর্গা সেদিন অপুকে দিতে না পারায় মনে মনে খুব কষ্ট পেয়েছিল। সেই দুঃখ ভোলার জন্য, তার ভাইকে খুশি করার জন্য যাত্রা দেখতে যাওয়ার পূর্বে দুর্গা অপুকে 2 পয়সা দিয়েছিল মুরকি বা লিচু কিনে খেতে। তাহলে কখন দিয়েছিল? যাত্রা দেখতে যাওয়ার পূর্বে দিয়েছিল। আর মুরকি বা লিচু কিনে খাওয়ার জন্য দুর্গা অপুকে 2 পয়সা দিয়েছিল। 6-এর দাগে আসি। 6-এর দাগেও যে কোনো দুটো প্রশ্নের উত্তর 5 নম্বরের। 6-এর 1 দিয়েছে গ্রামে শুভা কীভাবে সময় কাটাতো, আলোচ্য গল্প অবলম্বনে লেখো। এইখান থেকে লিখবে, যেহেতু 5 নম্বরের আছে তো লিখবে যে বাণীকণ্ঠের ঘর। শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, তাদের গ্রাম চণ্ডীপুরে। চণ্ডীপুর হচ্ছে মানে বাংলাদেশের ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো, বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। এই নদীর তীরে হচ্ছে একটা বাংলাদেশের একটা ছোট নদীর তীরে হলো গ্রামটি। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল ও কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই সে অবসর পায় তখনই শুভা এই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ আর বিচিত্র গতি, এটাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির রবপূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমাতো, পাখিরা ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের 2টি গাভী, তাদের নাম সর্বশী আর পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তাদের পদশব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তার
তারা ভাষার অপেক্ষা সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভৎসনা করছে, কখন মিনতি করছে, তখন তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুই বাহু দিয়ে সর্বশীর গলা বেষ্টন করে তার কানের কাছে আপনার গণ্ডদেশ মানে গলাটা ঘষত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাদের প্রতি নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত, আর তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, তখন সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসতো। তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত থেকে তারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা বুঝতে পারত এবং শুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের প্রতি শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, তথাপি যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত এবং শুভা তার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলিয়ে দিলে তার নির্দাকর্ষণে বিশেষ সহায়তা হতো, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত। এই পর্যন্ত লিখে দেবে। 6-2 দিয়েছে, কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। উক্ত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে আর গল্পটি কার লেখা? রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? তাহলে প্রথম অংশ, উক্ত অংশটি পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটির লেখক হলেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আর রঞ্জন রাগে ফুঁসে উঠত কেন? ফুঁসে ওঠার কারণ হচ্ছে পরাজয় গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। যে ক্লাবের হয়ে দীর্ঘ 15 বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরস্কার এনে দিয়েছে, বিরাট পরিমাণ অর্থের প্রলোভন, এমনকি চাকরির প্রলোভন ত্যাগ করেছে নির্দ্বিধায়, সেই ক্লাবের বার পুজোর রিপোর্ট পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে, কিন্তু ক্লাবের পক্ষ থেকে চরম অবহেলা অপমান করা হয়েছে তাকে আমন্ত্রণ না জানিয়ে। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। 6-3 নিজেকে এত দোষী মনে হচ্ছিল। উক্ত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? গল্পটি কার লেখা? দোষের প্রায়শ্চিত্ত করতে সে কি করেছিল? আচ্ছা, উক্ত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? টিকিটের অ্যালবাম গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটির লেখক হচ্ছে সুন্দর রামস্বামী। আর দোষের প্রায়শ্চিত্ত করতে সে কি করেছিল? আর কৃতকর্মের জন্য এই যে অনুশোচনা। বন্ধু নাগরাজান রাজাপ্পার কাছে অ্যালবাম হারানোর সংবাদ দিতে এলে তার সজল চোখে অনুতাপ বিদ্ধ হয় রাজাপ্পার কিশোর হৃদয়। রাজাপ্পা নিজের ভুল বুঝতে পেরে নাগরাজানের হাতে তার বহু যত্নের সাধের অ্যালবামটি তুলে দেয়, কিন্তু নাগরাজান চলে যাওয়ার সময় তার থেকে একটি রাতের জন্য রাজাপ্পা অ্যালবামটি নিজের কাছে রাখতে চায়। ঘরে এসে অ্যালবামটাকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে রাজাপ্পা। এভাবেই কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে আত্মশুদ্ধি ঘটেছিল রাজাপ্পার, বা এভাবে সে দোষের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল বা করেছিল। 7-1 দিয়েছে মাসিপিসি কবিতায় মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি তুমি এই কবিতায় খুঁজে পাও? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্র, দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মহিলারা। আলোচ্য কবিতা এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে। কবির তাদের জীবনের ছবি। কবির লেখনীতে মাসিপিসিদের দারিদ্র্যপূর্ণ জীবনের সংগ্রামের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনে চলার পথে কাঁটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ। দিন, মাস, বছর হিসাব করে তারা চলে না, কারণ প্রতিটা দিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন কঠিন সংগ্রামমুখর জীবনচিত্রের পরিচয় আমরা খুঁজে পাই।
সাথে 2 দিয়েছে এখনও তারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। এটা গড়াই নদীর তীরে থেকে দেওয়া হয়েছে। এখানে কাদের কথা বলা হয়েছে? গাছের ডালে বসে থাকা নানা পাখিদের কথা বলা হয়েছে। তারা যেখানে থাকে সেখানে যে মানুষ বসত করে তা বোঝেনি কেন? আর তোমার কি এই প্রসঙ্গটি সত্য বলে মনে হয় বা হয় না তার কারণ সহ বুঝিয়ে দাও। এই যে এখনও তারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, কারা কেন বোঝেনি? কবি জসীমউদ্দীন রচিত গড়াই নদীর তীরে কবিতায় প্রকৃতির সৌন্দর্যময় শোভায় গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরটিও হয়ে উঠেছে সুনিবিড় শান্তির নীড়। সেখানে নির্ভয়ে উড়ে এসে গাছের ডালে বসে নানা রং বেরঙের পাখি। এদো ডোবা থেকে শাবকদের নিয়ে মেয়ে ডাহুক পাখিরা কুটিরটির উঠোনে নির্ভয়ে ঘুরে বেড়ায় আর গানে গানে যেন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা বৃক্ষ লতা ঘেরায় কুটিরটিকে প্রকৃতির অংশ বলে মনে করে। কুটিরটির পরিবেশ এতটাই শান্ত যে পাখিরাও সেখানে মানুষের উপস্থিতি টের পায় না। আর ওর সাথে যেটা রয়েছে সত্যতা যাচাই করা, তো সেটা এইখান থেকে লিখবে যে গড়াই নদীর তীরে এই কুটিরটি বাঁধা পড়েছে প্রকৃতির মায়ার বন্ধনে, তার ফুল পাতা বেষ্টনে। উঠোনের কোণে ফুটে ওঠা বুনো ফুল যেন তাদের হাসির উচ্ছ্বাসে পরম শান্তিতে ভরিয়ে দিচ্ছে এই কুটিরটিকে। আর মাচানের ওপর বেড়ে ওঠা শিমলতা লাউ কুমড়োর ঝাড়, তাতে ফুটে ওঠা ফুল যেন এই কুটিরটিকে অঙ্গসজ্জায় সজ্জিত করেছে। তার নিচে লাল নোটে শাক যেন রঙের ঢেউ খেলিয়ে দিয়েছে। আর তার ওপর এই কুটিরের কোনো বধূ মেলে দেয়া লাল শাড়ি যেন রূপের ঢেউ তুলেছে। সেই রূপের সমুদ্রে মাঝে মাঝে বিচরণ করতে আসে জলচর পাখিরা তাদের সন্তানদের নিয়ে। তারা যেন এদো ডোবা থেকে উঠে এসে এই জনসমুদ্রে মেতে ওঠে গানে আর কথায়। গাছে গাছে গান গেয়ে বেড়ায় বনের পাখিরা। তারা এই কুটিরটিকে মনে করে যেন তাদের মুক্ত বনেরই অংশ, ফলে মানুষের ভয় তাদের মাঝে দেখা যায় না। সাথে 3 দিয়েছে স্বাধীনতা বলতে কি বোঝো, আর কি কি বিষয় মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো, আর মানুষ পরাধীন কেন। স্বাধীনতা হলো মানব মনের এক জাগ্রত স্বাধিকার বোধ। এই বোধের অন্যতম ভাবটি হলো অন্যের অধীনে না থাকার মানসিকতা। কি কি বিষয়ে স্বাধীনতা প্রয়োজন? মানুষের মনে অনেক বিষয়ে স্বাধীনতা বা স্বাধিকার বোধ কাজ করে। তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা ইত্যাদি। তবে সামাজিক তাত্ত্বিকরা মনে করেন মানুষের উল্লেখযোগ্য স্বাধীনতা বোধটি হচ্ছে আর্থিক স্বাধীনতা বোধ। মানুষ পরাধীন হয় কখন? কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন মানুষ পরাধীন হয় তখনই যখন বলপূর্বক কোনো মানুষের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিগতভাবে ক্ষমতা দখল করে মারণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতা বোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীন হয়ে পড়ে। নিজের ওপর আর নিজের তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। 8 দাগেতে দিয়েছে অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে। নীলমণি হাজরার যাত্রা দলে রাজকুমারের চরিত্রে অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমার অজয়ের চরিত্রে সে অভিনয় করে বলে সেই নামেই সে সর্বাধিক পরিচিত। আর অপুর সঙ্গে বন্ধুত্ব হলো কিভাবে? প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞাসা করে জানে। অপুদের বাড়িতে অজয় খেতে এলে অপুর মা, দিদি সকলের কাছেই অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেয়। এইভাবে নানা কথোপকথনের মধ্যে দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। 8-2 বলেছে আতুরি বুড়ি সম্পর্কে অপুর ধারণা কিভাবে বদলে গিয়েছিল। বলেছে আতুরি বুড়ি সম্পর্কে অপুর ধারণা কিভাবে বদলে গিয়েছিল। লিখবে চড়কের দিন গ্রামে আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে তারই কাছে আতুরি বুড়ি সেই দোচালা ঘরখানা ছিল। অনেক লোক জড়ো হয়েছে দেখে সেও সেখানে দেখতে গেল। অপুও সেখানে দেখতে গিয়েছিল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভেঙে দৌড় দিয়েছিল, তখন সে ছোট ছিল। এখন তার সে কথা মনে হলে হাসি পায়।
আজকে তার মনে হলো যে আতুরি বুড়ি ডাইনি নয়, কিছু নয়। গ্রামের একধারে লোকালয়ের বাইরে একা থাকতো, গরিব অসহায়। ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ তার দেখবার ছিল না। এবং সেই জন্য দেখার কেউ ছিল না বলেই মারা যাওয়ার পরে আজ সারাদিন সে মানে ঘরের মধ্যে তার মৃতদেহটা পড়ে আছে, সৎকারের কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বের করে এনে ঢাললো এক হাঁড়ি শুকনো আমচুর। ঝোড়ো আম কুড়িয়ে আতুরি বুড়ি আমশিয়ে আমচুর তৈরি করে রেখে দিত এবং তা হাটে হাটে বিক্রি করে দিনপাত করত। অপু সেটা জানে, কারণ গত রথের মেলাতেও তাকে ডালা পেতে আমশি বিক্রি করতে সে দেখেছিল।